ঘোষণাপত্র নিয়ে ফাটল চায় না বিএনপি, ঐক্যমত্যের ভিত্তিতেই কর্মকৌশল দিতে চায় সরকার। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অনিয়ম দুর্নীতিতে ধ্বংসপ্রায় মিল্কভিটা, উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। শুনছিলেন সংবাদ শিরোনাম। 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সর্বদলীয় বৈঠকের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঐক্যমত্যের ভিত্তিতে না হলে 5 আগস্টের অবমাননা হবে। অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন সবার ঐক্যমত্য নিয়েই চলবে বলেও এ সময় জানান ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতেই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সর্বদলীয় বৈঠক, যাতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। শুরুতেই ডক্টর ইউনূস বলেন, এ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সবার ঐকমত্যের ভিত্তিতে। ঐকমত্যই 5 আগস্টের চেতনা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই যে তুমি অমুক, তুমি অমুক। এই যে তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5 জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। তার সরকার সবসময় এই ঐকমত্যকেই গুরুত্ব দেবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। আমরা একতাবদ্ধভাবে আছি। কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5 আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। জাতীয় ঐক্য ধরে রাখতে পারলে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়বে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যে ফাটল নয়, ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখাই মূল উদ্দেশ্য। আর এ বিষয়ে সর্বাত্মক সহায়তার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুতই দেয়া হবে ঘোষণাপত্র। মাহতাব মিনহাজের সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বৈঠক হবার কথা থাকলেও 6:30টার আগেই শেষ হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠক। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার যে ঐক্য তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে সবাইকে। ড্রাফট কমিটি করা দরকার। সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিংয়ের দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদেরকে, শিক্ষার্থীরা তো থাকবেই, তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই যে দলিলটি এটা তৈরি করতে হবে। জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি। নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। কোনো রাজনৈতিক দলের সাথে দূরত্ব সৃষ্টি না করে ঘোষণাপত্রের ঐতিহাসিক দলিল যেন সর্বজন স্বীকৃত হয়, সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন নেতারা। পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া, এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কয়েকটা উপকরণ যেটা এই দলিলে থাকা উচিত। আরেকটি জাতীয় কমিটি বা একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তৈরি হবে জুলাই ঘোষণাপত্র। সবার ঐক্যমতের ভিত্তিতে
আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। আমি সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারবো। অপরদিকে ভালো কিছু পেতে দেশবাসীকে আরেকটু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। আজকে যে আলোচনা গণ অভ্যুত্থানের অংশ যে সকল রাজনৈতিক দল ও গোষ্ঠী ছিল সেখানে এসেছি এবং আমাদের মতামত জানিয়েছি। এখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনও ধৈর্য ধারণ করছি। বাংলাদেশের সকল জনগণকে বলবো, আপনারা আরও কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার বেলা 2টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন কারামুক্ত বাবর। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। 10 ট্রাক অস্ত্র মামলা সহ সব মামলায় খালাস ও জামিন পাওয়ায় বৃহস্পতিবার মুক্তি পান সাবেক বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। আমরা আসলে এতটাই আনন্দে আত্মপূর্ণ আজকে, যেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। তার উন্নয়নের জন্য মানুষ, তার জন্য যদি লোক জীবন দিতে হয়, শত শত লোক জীবন দিতে প্রস্তুত। মুক্তির পর বাবরকে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। পরে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান তিনি। বিএনপির সিনিয়র নেতারা তখন তার সঙ্গে ছিলেন। এ সময় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লুৎফুজ্জামান বাবর এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দুধের উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে, বন্ধ অনেক সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র। তারপরও শত কোটি টাকা ব্যয় হয়েছে নতুন গুঁড়া দুধ প্ল্যান্ট। কারখানার সব ষাঁড় প্রজনন ক্ষমতা হারালেও কোটি কোটি টাকা ব্যয়ে আনা হয়েছে বীজ প্রক্রিয়ার অত্যাধুনিক যন্ত্রপাতি। বন্ধ রয়েছে খামারিদের বিনামূল্যে ওষুধসহ অনেক সেবা। অনিয়ম আর দুর্নীতিতে ধ্বংসের দ্বার প্রান্তে সমবায় ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিল্ক ভিটা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাটের মিল্ক ভিটার কারখানা। মিল্ক ভিটার দুধের পরিমাণ শুধু বাঘাবাড়ি প্লান্টে 1,50,000 লিটারের উপরে ছিল, সেখান থেকে কমতে কমতে 20,000 লিটার প্লাস মাইনাস। দুধের উৎপাদন কমলেও কমেনি কর্তাদের দাপট। নিজেদের অনিয়ম লুকাতে সাংবাদিকদের তথ্য দিতেও করেন টালবাহানা। এগুলো করতে কিন্তু আমাদের যে হেড অফিসে অনুমোদন, হ্যাঁ জানি, এবং সিটি নাইতে আপনি একজন দুজন নিয়ে ঢুকেন ভিতরে, এই তো আপনার সামনে বলেন, আর তো কিছু না। মিল্ক ভিটার চেয়ারম্যানের হস্তক্ষেপে কারখানা ঘুরে দেখা যায় কমেছে দুধ সংগ্রহ ও পণ্য উৎপাদন। বাঘাবাড়িতে থাকা সব সার এরই মধ্যে হারিয়েছে প্রজনন ক্ষমতা। আমরা প্রোডাকশন নাই আপাতত, বাইরে থেকে সিমেন্ট আর দিয়ে প্রোডাকশন না থাকার কারণ কি সারগুলো হয়ে গেছে। তবুও আনা হয়েছে অত্যাধুনিক বীজ রক্ষণাবেক্ষণ যন্ত্র, যদিও প্রতিষ্ঠানের কেউই জানে না কারা রেখে গেছে এসব যন্ত্রপাতি। আর ওই মেশিনটা কিসের মেশিন? এই ল্যাব তো সিমেন্ট দিয়ে দেবে অটোমেটিক। আসছে কতদিন ধরে? জুলাই মাসে প্রথম দিন। বর্তমানে যে গুঁড়া দুধের প্ল্যান্ট রয়েছে তার পুরোপুরি ব্যবহার না হলেও 105 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে নতুন ইনস্ট্যান্ট গুঁড়া দুধের প্ল্যান্ট। মানহীন এই প্ল্যান্টটি চালু হয়নি 7 বছরেও। 7 বছর যাবত এই অবস্থা পড়ে আছে, যান বাড়াচ্ছে না কিন্তু বিশেষ
দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যাচ্ছে দুধ শীতলীকরণ কেন্দ্র। বছরে প্রায় 7.5 কোটি লিটার উৎপাদন থেকে এখন দুধ সংগ্রহ নেমেছে 3.5 কোটি লিটারেরও কমে। একসময়ের লাভজনক প্রতিষ্ঠানটি 2015 সালের পর থেকে গুনছে লোকসান। এর নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু এবং তার সাঙ্গপাঙ্গদের দুর্নীতি। শেখ লিপু শেখ হাসিনার চাচা। চেয়ারম্যানের বন্ধু রফিক মুন্সি এ লোন প্রতি 5,000 টাকা ঘুষ নিছে। এই বিভিন্ন কারণ মিলাইয়া হইলো কারখানা বন্ধ হয়ে গেছে। নামে বেনামে উনি ফরিদপুরে এই গরুর লোন দিচ্ছেন। তারপরে উনি মোষের ফ্যাক্টরি করছে ওদিকে, ওখানে প্রতিদিন 1 লক্ষ টাকা করে আপনার লস হতো, সেটাকে উনি ওইভাবেই চালা গেছেন। লস লস লস। মিল্ক ভিটার প্রাণ যে খামারি বা সমবায়ীরা তারা জানান সমস্যা ও সমাধানের উপায়। গত কয়েক বছরে মনে হয় না যে মিল ভিটার এই সমবায়ীদের প্রতিষ্ঠান। সাধারণ সমবায়ীরা তো মিল ভিটে বিগত 15 বছর চাপতে পারে নাই। আমি যে ভালোভাবে কথা বলবো আমাদের তো মূল্যায়ন দেয় নাই। এরা এসে ধরেন বিভিন্ন টাকা পয়সা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। যত ওই হাই অথরিটি দেন কোনো দিকেই পারবেন না, কারণ সমবায়ীদের আত্মবিশ্বাস হারায় গেছে। নির্বাচিত কমিটি হলে তার কাছে সবকিছু দাওয়া দেওয়া করা যায়। সদ্য নিয়োগপ্রাপ্ত মিল্ক ভিটার চেয়ারম্যান বলেন প্রতিষ্ঠানের উন্নয়নে জোরালো পদক্ষেপ নেবেন তিনি। যেই স্বর্ণালী দিন ছিল মিল্ক ভিটার, সেটাকে আবার ফেরত আনা, যাতে ওরা দুধ দেয়, দুধ দিতে পারে, মিল্ক ভিটা দুধ পাবে, উৎপাদন করতে পারবে, উপার্জন করতে পারবে, ওদেরকে টাকা দিতে পারবে। প্রান্তিক খামারিদের দাবি অনিয়ম দুর্নীতি দূর করে খামারি আর সমবায়ীদের প্রতিষ্ঠান হোক মিল্ক ভিটা। আলী আহমেদ, 21 টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকবে রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রাজধানীতে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া। দেখছেন 21 সংবাদ। যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত, এমন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরিক গারসেটি। ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। যুক্তরাষ্ট্র ভারত দুই দেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ সহ যে কোনো দেশেই ধর্মীয় সংখ্যালঘুরা যাতে নির্যাতনের শিকার না হয় তার আহ্বান জানান তিনি। বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার বিষয়টিও তুলে ধরেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় সংক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন একদল বিক্ষোভকারী। সেখানে থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়েছিল পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে পুলিশ। দুটি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে তারা। আগেকার পুলিশ এবং 24-এর পরবর্তীতে এই পুলিশ পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6 জনকে রিকশা দিয়ে হসপিটালে নিয়ে গেছি। কয়েক মিনিট ধরে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দফায় দফায় লাঠিচার্জ করে। আপনারা জানেন যে আমাদের মিছিল এখান থেকে তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি? গতকালকে আমাদের বন্ধুদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যারা ইন্ধনদাতা ছিল, আমরা তো ধরে নিচ্ছি আজকে রাষ্ট্রীয় বাহিনী সেই ইন্ধনদাতা। একই কর্মকাণ্ড তারা করেছে। এখানে ব্যারিকেড ভাঙার ইতিহাস ছাত্রদের নতুন নয়। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। সংক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থানে সংহতি জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। দ্রুত এর ক্ষতিপূরণ দিতে হবে, গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব।
পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ লেখা, গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। আভিফা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট শুল্ক এবং গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, ডলার বাজারের অস্থিরতায় যখন ব্যবসায়ীরা দিশেহারা, তখন ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে নতুন করে বেড়েছে উদ্বেগ। ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্তের কারণে প্রক্রিয়াজাত শিল্পে শুধু দেশ নয়, বহির্বিশ্বেও বাজার হারাবে বাংলাদেশ। বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকতাদুল ইসলাম, এসিআই এগ্রো বিজনেসের প্রেসিডেন্ট FH আনসারি, SMC এন্টারপ্রাইজের MD সাইফ নাসির, বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, আকিস ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক সৈয়দ জহুরুল আলম, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল আলম, কিশোয়ান ও বনফুলের MD শহীদুল ইসলাম ও প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ঘোষণাপত্র নিয়ে কোনো ফাটল চায় না বিএনপি, ঐক্যমত্যের ভিত্তিতেই কর্মকৌশল দিতে চায় সরকার। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং অনিয়ম দুর্নীতিতে ধ্বংসপ্রায় মিল্কভিটা, উৎপাদন নেমেছে অর্ধেকেরও নিচে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।